অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে আমরা গতকালকে তো নগ্নবীজী শেষ করেছি, আজকে আমরা আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্মটা ধরছি। তো এখানে আমরা শুরুতেই বলবো এটা আবৃত থাকবে, কীটা? বীজ আমাদের আবৃত থাকবে। আবৃত থাকবে মানে কী দিয়ে আবৃত থাকবে? ফল দ্বারা আবৃত থাকবে। ফল কেন আবৃত থাকবে? কারণ এই বীজের মধ্যে আমরা কি পাবো? স্টিকেশনের মধ্যে গর্ভাশয় পাবো। গর্ভাশয়টা ফলে পরিণত হবে, ফল দ্বারা বীজ আবৃত থাকবে, তাই না? সো এটাকে যদি আমরা একটু ভাঙাই, অ্যাঞ্জিওস্পার্ম শব্দটাকে, অ্যাঞ্জিও শব্দটা হচ্ছে ভেসেল বা কন্টেইনার, আর স্পার্ম শব্দটা হচ্ছে সিড মানে হলো বীজ। অ্যাঞ্জিওস্পার্ম মানে হলো আবৃতবীজী উদ্ভিদ, হ্যাঁ, আবৃতবীজী কোনো বীজ এই। তো এটাকে আমরা আবার এখানে যে ফলাবরণ বা গর্ভাশয়, তা আবৃতবীজী উদ্ভিদের অপর নাম হচ্ছে পুষ্পক উদ্ভিদ, মানে এদের যেহেতু ফুল থাকবে তো এরা অবশ্যই পুষ্পক উদ্ভিদ। এখানে মনে রাখবা সবচেয়ে প্রাচীন ক্ষুদ্রতর আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে উলফিয়া মাইক্রোস্কোপিয়া, হ্যাঁ, উলফিয়া মাইক্রোস্কোপিয়া। আর বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম হলো উলফিয়া আরহিজা, মেডিকেল 1819 আসছে। তাহলে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদের নাম হলো উলফিয়া মাইক্রোস্কোপিয়া, আর বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হলো উলফিয়া আরহিজা। আর বাংলাদেশি উচ্চবৃক্ষের মধ্যে রয়েছে সোয়ানটোনিয়া, ফ্লোরিবান্ডা, হ্যাঁ, ফ্লোরিবান্ডা বা বৈলামের বৈজ্ঞানিক নাম আর কি, এগুলো লাগবে না তো। এই দুইটা বিষয় মনে রাখিও, উলফিয়া মাইক্রোস্কোপিয়া, উলফিয়া আরহিজা। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য পড়েছিলাম, সেমভাবে আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য প্রতিটা গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে স্পোরোফাইট মানে ফুল হবে, পুষ্পক এবং তোমার ভাস্কুলার টিস্যু সমৃদ্ধ, এখানে জাইলেম ফ্লোয়েম পাবো। গর্ভকেশর, কার্পাল, গর্ভাশয়, গর্ভধারণ, গর্ভমুণ্ড এগুলো থাকবে। আমাদের ওইখানে কিন্তু গর্ভাশয় ছিল না নগ্নবীজী উদ্ভিদে। গর্ভাশয় আবদ্ধ প্রকোষ্ঠ বিশেষ। এরপরে হচ্ছে ডিম্বক, গর্ভাশয়ের অভ্যন্তরে সৃষ্টি হয়, ডিম্বক বীজে পরিণত হয়, এটা মনে রাখবা। আর শুক্রাণু ফ্লাজালাবিহীন বলেছিলাম, শুক্রাণু ফ্লাজালাবিহীন থাকা হলো একটা উন্নত বৈশিষ্ট্য। পরাগায়নকালে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। আর এখানে আমরা কি পড়েছিলাম? ডিরেক্ট ডিম্বক রন্ধ্রে পতিত হয়। আবৃতবীজী উদ্ভিদে কোথায় পতিত হয়েছিল? ডিরেক্ট ডিম্বক রন্ধ্রে, কারণ এখানে কোনো গর্ভাশয় নাই। গর্ভাশয় না থাকার কারণে ডিরেক্ট ডিম্বক রন্ধ্রে পতিত হয়েছে। বাট এখানে যেহেতু গর্ভাশয় আছে, সুতরাং গর্ভমুণ্ডে পতিত হবে, গর্ভমুণ্ড থেকে গর্ভদণ্ড হবে, গর্ভদণ্ড থেকে গর্ভাশয় হয়ে তোমার ডিরেক্ট গ্যাতে চলে যাবে, এই যে আমাদের রন্ধ্রে চলে যাবে, ডিম্বক রন্ধ্রে চলে যাবে। এদের দ্বিনিষেক ঘটে, আমাদের এখানে দ্বিনিষেক ঘটে নাই কিন্তু। এরপরে হচ্ছে নিষেকের পরে শস্য তৈরি হয় এবং শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড। তাহলে দ্বিনিষেক যেহেতু ঘটে, শস্যটা কেমন হবে? ট্রিপ্লয়েড। আর এখানে শস্যটা ছিল হ্যাপ্লয়েড। কোনো প্রকার আর্কিগোনিয়া সৃষ্টি হয় না, ওখানে আর্কিগোনিয়া সৃষ্টি হতো। আর্কিগোনিয়া সৃষ্টি হওয়াটা একটা উন্নত বৈশিষ্ট্য, না হওয়াটা উন্নত বৈশিষ্ট্য। জাইলাম টিস্যুতে প্রকৃত ব্যাসাল কোষ থাকে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে। আর ওইখানে আমরা জাইলামে ব্যাসাল কোষ পাই নাই, ফ্লোয়েমে সঙ্গী কোষ পাই নাই, তবে ট্রান্সফিউশন টিস্যু পেয়েছিলাম। বীজে একটি বা দুটি বীজপত্র থাকে। একটি বীজপত্র থাকলে একবীজপত্রী উদ্ভিদ বলবো, দুটি বীজপত্র থাকলে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলবো। গ্যামেটোফাইটটা কেমন? খুবই সংক্ষিপ্ত, পরনির্ভরশীল। শুক্রাণু নিশ্চল, শুক্রাণু চলাচল করতে পারে না, এবং আর্কিগোনিয়াটা অনুপস্থিত এখানে, হ্যাঁ। সুস্পষ্টজনক্রম বিদ্যমান। পার্থক্য ছকটা পড়ে নেবা, খুব 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 গুরুত্বপূর্ণ, এবং তোমার সামগ্রিক নলেজটাকে খুব সুন্দর মতো গুছায় দিবে। পার্থক্যটা কোথায় কী আছে নাই এগুলো একদম জানা হয়ে যাবে। আবৃতবীজীদের গোত্র পরিচিতি। আবৃতবীজীর মধ্যে আমরা দুটি প্রধান শ্রেণী পাই, একটা হচ্ছে ম্যাগনোলিয়া শ্রেণী, যেটাকে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি, একটা হচ্ছে লিলি শ্রেণী, যেটাকে আমরা একবীজপত্রী উদ্ভিদ বলি। তাহলে ম্যাগনোলিয়া শ্রেণী মানে কি? আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ, এবং লিলি শ্রেণী মানে হলো একবীজপত্রী উদ্ভিদ, ঠিক আছে। প্রতিটি শ্রেণীকে পুনরায় একাধিক উপশ্রেণী, বর্গ এবং গোত্রে বিভক্ত করা হয়েছে। ডক্টর আর্থার ক্রুইনস্টাইন সকল আবৃতবীজী উদ্ভিদকে 380টি গোত্রে অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদ মাত্র 315টা, একবীজপত্রী উদ্ভিদের মধ্যে রয়েছে তোমার 65টা। তাহলে আমরা তোমার সকল আবৃতবীজী উদ্ভিদে কয়টা গোত্রে ভাগ করতে পারি? 380টা। এর মধ্যে আবার একবীজপত্রী কয়টা? তোমার একবীজপত্রী হচ্ছে 65টা, দ্বিবীজপত্রী কয়টা? 315টা। ওকে। এখান থেকে আমাদের এমসিকিউ আসবে, টপিকগুলো থেকে ফুল এমসিকিউ মনে রাখবা। আমি জাস্ট উদাহরণগুলো বলে যাব। বিরুদ্ধের উদাহরণ পড়বা, ধান, গম, শ্বেতদ্রোণ এবং দুর্বাঘাস। উপগুল্ম মনে রাখবা যে কাদা, কালকাসুন্দা, দাঁতমর্দন, কালকাসুন্দা, দাঁতমর্দন। তারপর গুল্মের উদাহরণ পড়বা যে রঙ্গন, জবা, গোলাপ। বৃক্ষের উদাহরণ পড়বা যে আম, জাম, কাঁঠাল। জাস্ট উদাহরণ, আর কিচ্ছু লাগবে না। পরাশ্রয়ী এপিফাইটসের উদাহরণ নাই, মানে কি এটা মানে একটু বুঝবা। পরাশ্রয়ী মানে হলো যারা অন্য উদ্ভিদের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তবে খাদ্য শোষণ করে না। আর পরজীবী বা স্যাপ্রোফাইটস, ইংরেজিটাও পড়বা, ইংরেজিটাও আসে। মৃতজীবী বা স্যাপ্রোফাইটস মানে কি? আরেকটা উদ্ভিদের মৃত অংশ খেয়ে তারপর এরা বেঁচে থাকে। পরজীবী বা প্যারাসাইট মানে হলো অন্য উদ্ভিদের গায়ে বসবাস করে, সাথে খাদ্যও শোষণ করে। যেমন আমাদের এই যে তোমার যে অন্ত্রের মধ্যে যে তোমার থাকে যে কি কৃমি, হ্যাঁ, এগুলো হচ্ছে পরজীবী বা প্যারাসাইট।
মূল মূল কয়েক প্রকারের পড়লাম, একটা হচ্ছে প্রধান মূল বা ট্যাপ রুট, প্রধান মূল বা ট্যাপ রুট। ভ্রূণমূল থেকে সৃষ্ট প্রধান মূলকে আমরা কি বলি? প্রধান মূল বলি। প্রধান মূল দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য মনে রাখবা। প্রধান মূল কাদের মধ্যে পাওয়া যায়? মেনলি দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পাবা। মূলা গাজর বিট হচ্ছে রূপান্তরিত প্রধান মূল। অস্থানিক মূল বা অ্যাডভেন্টিশিয়াস রুট, এটা মনে রাখবা ইংরেজি নামটাও। অস্থানিক মূল বা অবাক, অবাক দিয়ে মনে রাখবা, অবাক। অসুদ বট কেয়া, অসুদ বট কেয়া, অবাক, অসুদ বট কেয়া। আর গুচ্ছমূল বা ফাইব্রাস রুট পড়বা যে ধান, গুচ্ছমূল বা ফাইব্রাস রুটের অপর নাম কি? ধান। গুচ্ছমূল বা ফাইব্রাস রুটের অপর নাম ধান। আর পরাশ্রয়ী বা অ্যাপিফাইটিক রুট, পরাশ্রয়ী অর্কিডের মূল, হ্যাঁ, এটা একটা ফুল গাছের মতো আর কি। কাণ্ড স্টিমের মধ্যে পড়বা পাপাকাণ্ড, পাপাকাণ্ডের মধ্যে পড়বা যেটা ঘাসগুচ্ছের মধ্যে আমরা পাই পুয়েসি, মানে ধান, ধান দেখো না, ধান, ঘাসগুচ্ছ মানে হলো পুয়েসি, মানে হলো ধান। ধানের কাণ্ডটা দেখিও পাপা, কিন্তু ওই যে খড়, খড় দেখিও তো ফাঁপা থাকে কিন্তু। আবার সাইপার এসিয়ার ক্ষেত্রে 3 কোণা বিশিষ্ট কাণ্ড থাকে, লেমিয়াসিয়ার ক্ষেত্রে 4 কোণা বিশিষ্ট কাণ্ড থাকে। রাইজোম, রাইজোমের উদাহরণ পড়বা যে আদা, হলুদ, হ্যাঁ। আর টিউবার উদাহরণ পড়বা যে আলু, মিষ্টি আলু। মূলের স্ফীত অংশ কাণ্ডের নয়, এটা পড়বা। বাল্বের উদাহরণ হচ্ছে পেঁয়াজ, রসুন। রানারের উদাহরণ পড়বা থানকুনি, জাস্ট উদাহরণ। পাতা, পাতার মধ্যে আমরা কিছু অংশ পাই, পাতার অংশগুলো একটু বলতে হয়। পিটিউলেট বা পিটিউল বা বুটা, এই যে বুটা তো চিনোই, এই যে পাথার এই যে এখানে যেটা থাকবে বুটা, এটা হচ্ছে যে বুটা। বুটা থাকলে তাকে পিটিউলেট বলবা, আর বুটা না থাকলে তাকে বলবা স্যাসাইল বা বিন্তহীন পাতা। মানে যে পাতায় বুটা থাকে তাকে বিন্তযুক্ত পাতা বা পিটিউলেট বলবা, যে পাতায় বুটা থাকে না তাকে স্যাসাইল বা বিন্তহীন পাতা বলবা। ল্যামিনা বা পত্রফলক, মানে এই পুরোটা, মানে তুমি যেটাকে মূলত পাতা নামে চিনো, এই যে এটা যদি হয় এটা হচ্ছে মূলত ল্যামিনা, এই যে এটা, এই পুরোটা হচ্ছে ল্যামিনা বা পত্রফলক। আর স্টিপিউল বা উপপত্র, এই যে পাতার নিচে, এখানে পাতা যদি দেখো, পাতার নিচে এরকম একটা ছোটো এরকম একটা পাতা পাওয়া যায়, ছোটো পাতার মতো, এটা হচ্ছে উপপত্র, ঠিক আছে। পাতার নিচে একটা ছোটো পাতার মতো, এটা হচ্ছে মুক্তপার্শ্বী উপপত্র। উপপত্র দুটি পত্র বলে দুই পাশে উন্মুক্ত থাকলে, এই যে এখানে যদি দুই পাশে এরকম উন্মুক্ত থাকে উপপত্রগুলো, তাকে হচ্ছে মুক্তপার্শ্বী উপপত্র বলবা। সিম্পল লিম্ব বা সরল পত্র, যে পাতা একটি মাত্র পত্রফলক থাকে, মানে এই যে এটা একটা সরল পত্র, পুরাটা মিলে একটা পাতা। আর যৌগিক পত্র দেখো, এদিকে একটা পাতা, 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 এটা হচ্ছে যৌগিক পত্র। যৌগিক পত্র আবার দুই প্রকার, একটা হচ্ছে অচূর পক্ষল, একটা হচ্ছে সচূর পক্ষল। অচূর পক্ষল মানে হচ্ছে বাদর লাঠি, আর সচূর পক্ষল মানে হলো যে জবা সরিষা মনে হয়, বাদর লাঠি গোলাপ, সচূর পক্ষল হলো গোলাপ। তাহলে দেখো এই যে অচূর পক্ষল এর ক্ষেত্রে দেখো এখানে একটা চূড়া আছে না, চূড়ার ক্ষেত্রে একটা বিজুর পাতা আছে না, এদিকে জোর জোর, এদিকে একটা, 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 এদিকে জোর 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 সব ঠিক আছে, বাট উপরে কোনো একটা বিজুর পাতা আছে না, এই জন্য অচূর মানে চূড়টা নাই। আর সচূর মানে চূড়ার মধ্যে একটা বিজুর পাতা আছে, দেখো একটা বিজুর পাতা আছে চূড়ার মধ্যে, তাহলে এটা বলবো সচূর পাতা, গোলাপ। আর অচূর পক্ষল উদাহরণ কী বললাম? বাদরলাঠি, বাদরলাঠি গাছগুলা। তাহলে কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র, যখন একাধিক পাতা থাকে তখন তাকে যৌগিকপত্র বলবা। গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী, মুখস্থ একদম যৌগিকপত্র উদাহরণ, এখানে জাস্ট উদাহরণগুলো পড়ে যাবা। গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী, গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী। অচূর পক্ষের উদাহরণ কী বলবা? বাদরলাঠি, এই যে যখন র্যাকিসের চূড়ায় যখন কোনো পত্রক থাকে না, এই যে র্যাকিস মানে হলো এই যে ইয়েগুলো বোঝাচ্ছে আর কি, এটা বোঝাচ্ছে, এটা চূড়ায় যখন পত্রক থাকবে না এটাকে কী বলবা? আমাদের অচূর পক্ষল বলবা। আর সচূর পক্ষল মানে হলো বিজুর যখন থাকবে তখন তাকে সচূর পক্ষল বলবা, উদাহরণ কি? গোলাপ। দ্বিপক্ষল মানে হলো আমাদের এক্ষেত্রে র্যাকিসের পাশাতে শাখা বের হবে, যে এটার পাশ থেকে আবার এরকম শাখা বের হবে, বুঝছো? শাখা বের হলে ওখানে আমাদের দ্বিপক্ষল বলবো, এটাকে এটাকে কী বলবো? র্যাকিসের পাশ থেকে যখন শাখা বের হয় তাকে আমরা কী বলবো? দ্বিপক্ষল বলবো। যেমন কৃষ্ণচূড়া, দ্বিপক্ষল উদাহরণ কৃষ্ণচূড়া। তাও ত্রিপক্ষল উদাহরণ হচ্ছে সজিনা, সজিনার 3 মেয়ে, এবার করে মনে রাখতে পারে, সজিনার কয় মেয়ে? সজিনার 3 মেয়ে, সুতরাং ত্রিপক্ষল উদাহরণ হচ্ছে সজিনার পাতা। ত্রিপক্ষল মানে হলো এখান থেকে আবার শাখা প্রশাখা বের হবে, এই যে এখান থেকে, এই আর কি। ফলের আকৃতি এবং ফলের আকৃতির উপর ডিপেন্ড করে এই যে এরকম হইতে পারে। পত্রফলকের ভিনেশন বা শিরাবিন্যাস, শিরাবিন্যাসের উপর ডিপেন্ড করে এটা দুই রকমের আমরা পাই। একটা হচ্ছে তোমার দেখো এই যেখানে শিরা আছে না, পাতার শিরা, পাতার শিরাগুলো একদম জালের মতো হয়ে আছে না, সব দিকে জালের মতো একদম ছড়াই ছিটিয়ে আছে না, এটা হচ্ছে ঝালিকা শিরাবিন্যাস, হ্যাঁ। আর হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, এই যে দেখো পাতার শিরাগুলো একদম এরকম এরকম সমান্তরালে থাকে, এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। তাহলে দেখো
রেটিকুলেট ভিনিয়েশন বা জালিকা শিরোবিন্যাস, রেটিকুলেট ভিনিয়েশন বা জালিকা শিরোবিন্যাস। তো এটা আমরা কোথায় পাবো? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য মনে রাখবা, এগুলাই গুরুত্বপূর্ণ এখান থেকে। ইনফিনিটি স্টার, রেটিকুলেট ভিনিয়েশন বা জালিকা শিরোবিন্যাস কাদের পাবা? দ্বিবীজপত্রী। আমরা আশেপাশে যা দেখি সবগুলোই মূলত দিবি তোমার জালিকা শিরোবিন্যাস অলমোস্ট। কারণ এই যে তুমি আম গাছ, কাঁঠাল গাছ চিন্তা করো, শিরাগুলো কেমন, এই যে এরকম এলোমেলো থাকে না। আর প্যারালাল বা সমান্তরাল শিরোবিন্যাস হলো একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, মনে রাখবা। ফাইটোলেক্সির মধ্যে আমরা একান্তর পাই। একান্তর মানে হলো প্রতি পর্বে একটি করে পাতা থাকে, আর প্রতি পর্বে দুইটি করে পাতা থাকলে এটাকে আমরা প্রতিমুখ বা আবর্তক বলি। এবার আসো পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স। পুষ্পমঞ্জরির মধ্যে সবই মুখস্থ, আসলে এগুলা বোঝারও কিছু নাই খুব একটা। মনে রাখবা দুই প্রকার, পুষ্পমঞ্জরি দুই প্রকার, মানে ফুল সহ পুরো দণ্ডটা। এই যে শীর্ষ কাণ্ডের শীর্ষমুকুল অথবা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন শাখা বা শাখাতন্ত্রের উপরে পুষ্প বিন্যাস পদ্ধতিকে পুষ্পমঞ্জরি বলা হয়। মানে টোটালি পুষ্প যেভাবে সাজায় আছে এই যে পুরোটা। এখানে মনে রাখবা রেসিমোস, দুই প্রকার, একটা হচ্ছে রেসিমোস, একটা হচ্ছে সাইমোস। বুঝছো? দুই প্রকার পুষ্পমঞ্জরি পাওয়া যায়, একটা হচ্ছে রেসিমোস, একটা হচ্ছে সাইমোস। রেসিমোসের মধ্যে আমরা পাবো অনিয়ত বর্ধনশীল, মানে এটা বাড়তেই থাকবে। আর সাইমোস মানে হলো এটা নিয়ত বর্ধনশীল, মানে এটা আর বাড়বে না। কই গেল সাইমোসের অপর নাম কি? নিয়ত পুষ্পবিন্যাস, মানে এটা আর বাড়বে না। এই যে নিয়ত বর্ধনশীল মানে হলো ফিক্সড, আর অনিয়ত মানে কি? এটা বাড়তেই থাকবে। এই যে একটা কাণ্ড, এটা বাড়তেই থাকবে অলওয়েজ, শীর্ষ পুষ্পমঞ্জরিটা। আর সাইমোস মানে হলো এটা নিয়ত, মানে ফিক্সড হয়ে যাবে, যেমন জবা। আবার এখানে আমাদের এই যে রেসিমোসের মধ্যে আরও কয়েকটা প্রকার আছে। এটা হচ্ছে রেসিমের উদাহরণ পড়বা যে সরিষা, স্পাইকের উদাহরণ পড়বা যে রজনীগন্ধা, শুধু উদাহরণ পড়বা আর কিচ্ছু না। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা, স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা, স্পাইকলেটের উদাহরণ পড়বা যে আমাদের এখানে ধান গম ঘাস। ওকে। আর ক্যাপিচুলামের মধ্যে পড়বা সূর্যের গায়ে ক্যাপ। মনে রাখবা সূর্যমুখী গাদা, এই যে সূর্যমুখী গাদা কিসের উদাহরণ? ক্যাপিচুলামের উদাহরণ, ক্যাপিচুলাম। তাইলে আমরা এই রেসিমাসের মধ্যে কয়টা টার্ম পড়তেছি? টোটাল 3 থেকে 4টা টার্ম। একটা হচ্ছে রেসিমের উদাহরণ সরিষা, এটা হচ্ছে স্পাইকের উদাহরণ রজনীগন্ধা, এটা হচ্ছে স্পাইকলেট ধান গম ঘাস, এটা হচ্ছে ক্যাপিচুলাম সূর্যের গায়ে ক্যাপ, গাদা সূর্যমুখী। ওকে। তাহলে আমরা কি পড়তেছিলাম? পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে রেসিমোস, একটা হচ্ছে সাইমোস। রেসিমোস মানে হলো অনিয়ত বর্ধনশীল, আর সাইমোস মানে হলো নিয়ত বর্ধনশীল। রেসিমোসের মধ্যে 4টা টাইপ পাবা, রেসিম, স্পাইকলেট এবং ক্যাপিচুলাম। রেসিমের উদাহরণ হচ্ছে সরিষা, স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা, স্পাইকলেটের উদাহরণ হচ্ছে ধান গম ঘাস, ক্যাপিচুলাম উদাহরণ হচ্ছে সূর্যের গায়ে ক্যাপ। আর সাইমোসের উদাহরণ পড়বা জাস্ট জবা, আর কিছু লাগবে না, শেষ। এবার আসলে ফুল সম্বন্ধে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বা শব্দাবলী। আমরা ফুল নিয়ে অনেক কিছু জানতে হবে, সো এখানে আমাদের এই বিষয়গুলো একটু জানতে হবে ইংরেজি সহ। মঞ্জুরি পত্রের অপর নাম হচ্ছে ব্র্যাক্ট, বানানটা সহ খেয়াল করবা। উপমঞ্জুরি পত্র মানে হলো ব্র্যাক্টিউল। পুষ্পাক্ষ মানে হলো ফ্লোরাল এক্সিস। ক্যালিক্স মানে হলো বৃতি, ইংরেজিটাও। এবং বৃতির প্রতিটা অংশকে বলা হয় বৃত্তাংশ, ইংরেজিটা বলবা সেফাল। প্রতিটা অংশকে বলবা সেফাল। তাহলে বৃত্তির প্রতিটা অংশকে কী বলা হয়? বৃত্তাংশ বা সেফাল। উপবৃত্তি মানে হলো অ্যাপিক্যালিক্স। করলা মানে হলো দলমণ্ডল, মানে হলো পাপড়ি। পাপড়ির প্রতিটা অংশকে বলা হয় পেটাল বা পাপড়ি, ঠিক আছে? তাহলে দলমণ্ডল প্রতিটা অংশকে কী বলা হয়? পেটাল বা পাপড়ি। এখন আমরা স্ট্রিবেশন বা পুষ্পপত্র বিন্যাসটা পড়ি। দেখো, পুষ্পপত্র বিন্যাস মানে হলো পাপড়িগুলা বা যে বৃতিগুলা কিভাবে সজ্জিত থাকে, এটা মূলত আমরা পড়তেছি। হ্যাঁ, পাপড়ি বা বৃতিগুলা কীভাবে সজ্জিত, মানে তোমরা জবার পাপড়ি দেখছো না? এই যে এরকম 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 পাপড়িগুলা কত সুন্দর থাকে, এরকম এরকম থাকতে পারে। দেখো, আমরা শুরুতে পড়বো ওপেন এস্টিভেশন। ওপেন এস্টিভেশনের ক্ষেত্রে কী হয়? মুক্ত। ওপেনের কি? মুক্ত। এই ক্ষেত্রে বৃত্তাংশ বা পাপড়িসমূহ পরস্পর থেকে বেশ দূরে দূরে অবস্থান করে, একে অপরটির প্রান্ত স্পর্শ করে না, তাকে মুক্ত প্রান্ত পুষ্পপত্র বিন্যাস বলবা। খেয়াল করো, এই যে এখানে দেখো প্রত্যেকটা পাপড়ি কিন্তু পরস্পর থেকে আলাদা। এই যে দেখো প্রত্যেকটা পাপড়ি পরস্পর থেকে আলাদা এবং প্রান্তগুলো কিন্তু একটাকে একটা স্পর্শ করে নাই, এই জন্য এটাকে কী বলতেছে? মুক্ত। হ্যাঁ, যে সকল ফুলের পাপড়িগুলো এরকম দেখবা, যেগুলোর এরকম মুক্ত অবস্থায় থাকবে, এগুলোকে কী বলবা? স্টিভেশন কেমন? মুক্ত বা ওপেন। উদাহরণগুলো ইনফিনিটি স্টার, উদাহরণগুলাই লাগবে, আর কিচ্ছু না। গন্ধরাজ, এগুলা ছন্দ দিয়ে মনে রাখো তুমি একটু। ওপেন মানে কি? মানে মুক্ত। মুক্ত মানে গন্ধ ছড়াবে, এই জন্য গন্ধরাজ। হ্যাঁ, গন্ধরাজ, গন্ধ।
তারপর হচ্ছে গন্ধরাজের কি বৃতি আর হচ্ছে জবার উপবৃতি, মনে রেখো। গন্ধরাজের বৃতি আর জবার উপবৃতি এই দুটা হচ্ছে কি উপেন, উপবৃতি দিয়ে উ দিয়ে মনে রাখো উপেন। এগুলো অনেক উদাহরণ পড়তে হবে, সেগুলো এভাবে করে তোমার নিজের টেকনিক ছাড়া এতগুলো মনে রাখা অসম্ভব প্রায়। তা গন্ধরাজের মধ্যে আমরা বৃতির অ্যাস্টিভেশন হচ্ছে উপেন আর জবার উপবৃতি। বালভেট, বালভেট মানে হলো প্রান্তস্পর্শী। এই ক্ষেত্রে বৃত্ত অংশগুলো একটি প্রান্ত অপরটি প্রান্ত কাছাকাছি থাকে, খেয়াল করো এই যে প্রায় স্পর্শ করছে, হালকা স্পর্শ করছে, এই যে হালকা স্পর্শ করছে, এটা হচ্ছে প্রান্তস্পর্শী বা বালভেট। বালভেটের উদাহরণ পড়বা আবা দিয়ে, আবা। আর আমি একটা লাইন বলে দিই, এটা বলে দিলে অনেকগুলা মানে উদাহরণ হয়ে যাবে। জবা ফুলের উপবৃতি হচ্ছে যে উপেন, জবা ফুলের বৃতি হচ্ছে যে বালভেট, জবা ফুলের পাপড়ি হলো যে এই যে দলমণ্ডল বা পাপড়ি হলো যে টুইস্টেড। তিনটা কথা সিকোয়েন্স অনুসারে মনে রাখো। এখানে ওই যে বৈজ্ঞানিক নাম যেগুলো আছে ওগুলো কি মুখস্থ? হ্যাঁ, ইয়েস, বৈজ্ঞানিক নাম আমি বলতেছি যে বৈজ্ঞানিক নামও মুখস্থ লাগবে, কারণ অনেক সময় তোমাকে দিবে না। মাইক্রোফোন অফ করো তুমি। অনেক সময় তোমাকে দিবে না, এই যে বাংলা নাম দিবে না, তোমাকে ইংরেজি নাম মানে বৈজ্ঞানিক নাম দিবে। সো বৈজ্ঞানিক নামগুলো খুব ভালো মতো পড়তে হবে। তাহলে এখান থেকে তোমরা এই কথাটা মনে রাখিও, বৃতির জবার উপবৃতি হচ্ছে উপেন, জবার বৃতি হচ্ছে যে বালভেট, জবার পাপড়ি হলো যে টুইস্টেড। হ্যাঁ, পাপড়ি টুইস্টেড, এই কথাটা মনে রাখলে জবাকে টোটালি বাদ দিয়ে দাও প্রতি লাইন থেকে, তাহলে সহজ হবে। তাহলে আবা, আবা দিয়ে কি মনে রাখতে বলছি? বালভেট, বালভেটের উদাহরণ হচ্ছে আবা, আখন্দ এবং বাবলা ফুল। ক্যালোট্রপিস প্রসেরা, বাবলা হচ্ছে একাশিয়া এরাভিকা। হ্যাঁ, বাবলা ফুল একাশিয়া এরাভিকা। টুইস্টেড, টুইস্টেডের মানে হলো এক্ষেত্রে দেখো একটির প্রান্ত অপর একটি প্রান্তকে ডেকে রাখে। দেখো এটা একটা পাপড়ি, এই যে এটা একটা পাপড়ি, এই পাপড়ির দেখো এই প্রান্তটা এই প্রান্তকে ডেকে রাখছে, সেমভাবে এই প্রান্তটা এই প্রান্তকে ডেকে রাখছে, সেমভাবে এই প্রান্তটা এই প্রান্তকে ডেকে রাখছে, এই প্রান্তটা এই প্রান্তকে ডেকে রাখছে। তাহলে একটার প্রান্ত যখন অপর একটা প্রান্তকে পরস্পরকে ডেকে রাখে তখন তাকে আমরা বলি টুইস্টেড। বোঝা গেছে? তাহলে ফুলের দলমণ্ডল অ্যাস্টিভেশন এক্ষেত্রে একটির প্রান্ত অপর একটা প্রান্তকে ডেকে রাখে, এটাকে বলবো টুইস্টেড। এই যে একটা প্রান্ত অপর একটা প্রান্তকে ডেকে রাখছে। চিত্রগুলো পড়বা, বুঝবা, তাহলে সহজ হয়ে যাবে একদম। তাহলে আমরা বললাম জবা ফুলের দলমণ্ডল টুইস্টেড পড়লাম আগেই। এখন পড়বো করবি, করবি গাছ এবং টুইস্টেড হলো আমাদের এই যে তোমার এই যে টুইস্টেড উদাহরণ করবি। এবার আসো ইমব্রিকেট। ইমব্রিকেটের ক্ষেত্রে দুই প্রান্তে আবৃত থাকে, একটি বৃত্ত অংশের দুই প্রান্তে আবৃত থাকে, অপরটি বৃত্ত অংশের দুই প্রান্ত অনাবৃত থাকে। খেয়াল করো এক্ষেত্রে এটার দেখো তো, এই যে এটা দুই প্রান্তে আবৃত না, এদিকে দুই প্রান্তে ব্লক না, উভয় পাশে এদিকে আবৃত এদিকে আবৃত, ঠিক আছে। আবার এটা একটু খেয়াল করো তো, এটা দুই প্রান্তে অনাবৃত। হ্যাঁ, এটা দুই প্রান্তই অনাবৃত। এই সিচুয়েশনটা হলো ইমব্রিকেট, মানে হলো একটা পাপড়ি থাকবে এমন যারা দুই প্রান্তে আবৃত, অপর একটা পাপড়ি থাকবে এমন যার দুই প্রান্তই অনাবৃত, তাকে বলবা ইমব্রিকেট। কথা বুঝছো? একটা থাকবে দুইটাই আবৃত আর এটা থাকবে দুইটাই অনাবৃত। হ্যাঁ, দুইটাই অনাবৃত, এটাই হচ্ছে ইমব্রিকেট। উদাহরণ পড়বা কালকাসুন্দা এবং কৃষ্ণচূড়া। কালকাসুন্দা বা ক্যাসিয়া সপেরা, কৃষ্ণচূড়া বা ডিলনিক্স রিজিয়া। হ্যাঁ, আমাদের বৈজ্ঞানিক সহ পড়তে হবে। কালকাসুন্দা, কৃষ্ণচূড়া, কালকাসুন্দা বা ক্যাসিয়া সপেরা, কৃষ্ণচূড়া বা ডিলনিক্স রিজিয়া। কুইন কানসিয়াল, কুইন কানসিয়ালের ক্ষেত্রে মনে রাখবা দুইটা বৃত্তাংশ ভিতরে দুইটা বৃত্তাংশ বাইরে। এই যে ইমব্রিকেটের মধ্যে একটা বৃত্তাংশ ভিতরে একটা বৃত্তাংশ বাইরে দেখছি না, এখন দুইটা দেখবো। এই যে দেখো এটা খেয়াল করো, দুইটাই ভিতরে, আবার এটারও খেয়াল করো দুইটাই ভিতরে, এটার খেয়াল করো দুইটাই বাইরে, এটার খেয়াল করো দুইটাই বাইরে। তাহলে এক্ষেত্রে আমরা দুইটা পাইছি, দুইটা ভিতরে দুইটা বাইরে। এভাবে হলে তাকে আমরা কি বলবো? কুইন কানসিয়াল বলবো। কুইন কানসিয়াল উদাহরণ হচ্ছে কুসাপ দিয়ে, কুসাপ দিয়ে মনে রাখো, কুসাপ। এটা হচ্ছে সরিষা, ব্রাসিকা নেইপাস, ব্রাসিকা নেইপাস। সরিষার বৈজ্ঞানিক নাম কি হলো? ব্রাসিকা নেইপাস। আর পেয়ারা, পেয়ারা মানে হলো তো জানো পাইসিয়াম গুয়াজাবা। হ্যাঁ, সাইডিয়াম বা সাইডিয়াম গুয়াজাবা, পিয়ের উচ্চারণটা হয় না, সাইডিয়াম গুয়াজাবা। ওকে, তাহলে কুসাপ, সরিষা পেয়ারা, সরিষা পেয়ারা, কুইন কানসিয়াম, সরিষা পেয়ারা, এভাবে করে মনে রাখতে পারো। ভেক্সিলারি, ভেক্সিলারি দেখা হচ্ছে মটরশুঁটি এবং শিম, মসি দিয়ে মনে রাখতে পারো, মটরশুঁটি এবং শিম। তো এক্ষেত্রে কি একটা বড় পাপড়ি থাকবে, তার পাশের প্রান্তগুলোকে দেখে রাখে। যে দেখো একটা বড় পাপড়ি আছে না, বড় পাপড়ি,
এগুলাকে ডেকে রাখে। এটা হচ্ছে বেক্সেলের উদাহরণ। তো মটরশুঁটি শিম, মটরশুঁটি মানে হলো পাইসিয়াম সেটিভাম, আর শিম মানে হলো লাবলাব পুরপিউরিয়াস। হ্যাঁ, শিম মানে হলো লাবলাব পুরপিউরিয়াস পূর্বা। তাহলে এবার আসো অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক। অ্যান্ড্রিসিয়াম বা পুংস্তবক, আমরা ফুলের প্রতিটি স্তবক নিয়ে জানতেছি আর কি মূলত। তো পুংস্তবকের মধ্যে এটা হলো তৃতীয় স্তবক। আচ্ছা, উপরের সবগুলো বুষ্ট কিনা বলো তো, 6টা টাইপ। সৌরভ, বোঝা গেছে? কিরে, ওইখানে কি কারেন্ট চলে গেছে নাকি মনে হয়? আচ্ছা, এরপরে আমরা অ্যান্ড্রোসিয়াম পড়তেছিলাম। অ্যান্ড্রোসিয়ামে দেখো তৃতীয় স্তবক হলো অ্যান্ড্রোসিয়াম। ফুলের টোটাল আমরা গুরুত্বপূর্ণ স্তবক পড়বো দুইটা, একটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, একটা হচ্ছে গাইনেসিয়াম, মানে পুংস্তবক, এটা হচ্ছে স্ত্রীয় স্তবক। তৃতীয় স্তবক হলো মূলত অ্যান্ড্রোসিয়ামটা। হ্যাঁ, এর প্রতিটি স্তবকে আমরা স্টেমেন বলবো, মানে অ্যান্ড্রোসিয়াম বা পুংস্তবকের প্রতিটি সদস্যকে আলাদাভাবে কী বলবো, পুংকেশর বা স্টেমেন। এটার 3টা অংশ থাকবে, একটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, এটা হচ্ছে মাথায় স্ফীত পরাগধানী বা অ্যান্থার, আর এটা হচ্ছে আমাদের ভিতরে থাকবে তোমার পোলেন গ্রেইন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে তোমার এই যে উপরে পাবা কি, উপরে হচ্ছে তোমার পুং, এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট, পুরো দণ্ডটা উপরে হচ্ছে তোমার পুরো দণ্ডটা হচ্ছে ফিলামেন্ট, আর মাথায় স্ফীত অংশটাকে আমরা কি বলবো, অ্যান্থার বা পরাগধানী, আর ভিতরে থাকবে পোলেন গ্রেইন। হ্যাঁ, তো 6টা পুংকেশরের মাঝে 4টি লম্বা 2টা খাটো হলে তাকে টেট্রাডিনেমাস বলবা। মানে 6টা পুংকেশর আছে ধরো, এর মধ্যে 4টা লম্বা, তাহলে টেট্রাডিনেমাস বলবা। আর 4টা পুংকেশরের মাঝে 2টা লম্বা হলে তাহলে ডাইডিনেমাস বলবা। ঠিক আছে? এরপর আরও কিছু পরাগদানের প্রকারভেদ আছে। এখানে পাদলগ্ন মানে হচ্ছে তোমার পরাগদানের পাদদেশে পুংদণ্ডটা যখন যুক্ত থাকবে তাকে পাদলগ্ন বা বেসি ফিক্সড বলবা। পৃষ্ঠলগ্ন মানে হলো ডরসি ফিক্সড, মানে এক্ষেত্রে পৃষ্ঠদেশের মধ্যবর্তী স্থানে যুক্ত থাকবে। পার্শ্বলগ্ন মানে অ্যাডনেইট, মানে হলো পৃষ্ঠদেশের বরাবর পুংদণ্ডটা দৃঢ়ভাবে যুক্ত থাকবে। সর্বমুখের উদাহরণটা পড়বা, বাকিগুলো লাগবে না। ভার্সেটাইল উদাহরণ হচ্ছে ধানের পরাগদানি, বাস, আর কিছু লাগবে না। ভার্সেটাইল বা সর্বমুখ পরাগদানির উদাহরণ কি, ধান, এটাই পড়িও। আর বৃক্ষাকার পরাগদানির উদাহরণ হচ্ছে জবা, জাস্ট উদাহরণ পড়বো আর কিচ্ছু না। দললগ্ন উদাহরণ হচ্ছে দুবে, দুতারে বেগুন। হ্যাঁ, এই 3টা উদাহরণ পড়লে হবে এখান থেকে। এবার আসো গাইনেসিয়াম বা স্ত্রীস্তবক। গাইনেসিয়াম হচ্ছে মূলত চতুর্থ স্তবক। আমাদের চতুর্থ স্তবকের নাম হলো গাইনেসিয়াম, এবং প্রতিটি সদস্যকে কার্পাল বলা হয় বা স্ত্রীকেশর বা গর্ভপত্র বলা হয়। তাহলে গাইনেসিয়ামের অপর নাম কি, কার্পাল বা স্ত্রীকেশর বা গর্ভপত্র। কার্পালের গোড়ায় স্ফীত অংশ হলো ওভারি। তাহলে দেখো এখানে আমাদের এটা হচ্ছে গর্ভমুণ্ড উপরে, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর নিচে হলো গর্ভাশয়। 3টা অংশ, এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়, আর কি। তো মাঝে সরু অংশ হলো স্টাইল বা গর্ভদণ্ড, মাথাটি হলো স্টিগমা বা গর্ভমুণ্ড, ইংরেজিটা পাশাপাশি পড়িও। আর এখানে 2টা বিষয় মনে রাখতে হবে, গর্ভাশয় অন্য সব স্তবকের উপরে থাকলে তাকে অধিগর্ভ গর্ভাশয় বলা হয়। মানে অন্য সব স্তবকের উপরে, গর্ভাশয়টা যদি সবার উপরে থাকে সেটাকে বলবো অধিগর্ভ গর্ভাশয়, আর গর্ভাশয় যদি অন্য সব স্তবকের নিচে থাকে তাকে বলবো অধুগর্ভ গর্ভাশয়। কথা বুঝছো? গর্ভাশয় যদি অন্য সব স্তবকের উপরে থাকে তাকে কি বলবা, অধিগর্ভ গর্ভাশয়, আর গর্ভাশয় যদি অন্য সব স্তবকের নিচে থাকে তাকে কি বলবা, অধুগর্ভ গর্ভাশয়। পেরিয়ান্থ বা পুষ্পপুট। বৃতি এবং দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে এরা একই রকম দেখায়, তখন একত্রে এর পুষ্পপুট বলা। মানে বৃতি মানে তো বুঝছো ফুলের একটা স্তবক, বাইরের স্তবক, আর দল মানে তো বুঝছো পাপড়ি। এই বৃতি এবং পাপড়িকে তুমি যখন আলাদা করতে পারবে না একটা অপরটা থেকে, তখন এটা হচ্ছে পুষ্পপুট। ঠিক আছে? তাহলে বৃতি এবং দলকে, মানে তোমার পাপড়িকে যখন একসাথে আলাদা করতে পারবে না, দেখতে মনে হবে যেন একই, আকৃতিও একই, কালারও একই, সব কিছু একই, তখন তাকে বলবা পেরিয়ান বা পুষ্পপুট। পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলবা টেপাল। ঠিক আছে? এখন উভলিঙ্গ পুষ্প উদাহরণ পড়বা যে জবা, যেখানে পুংএসিও 2টাই আছে। একলিঙ্গ পুষ্প উদাহরণ পড়বা যে লাউ। পুং পুষ্প উদাহরণ পড়বা যে লাউয়ের পুং পুষ্প। স্ত্রী পুষ্প মানে হলো লাউয়ের স্ত্রী পুষ্প। ক্লীব পুষ্প হচ্ছে দেয় নাই। সম্পূর্ণ পুষ্প হচ্ছে জবা, যেখানে 4টি স্তবক উপস্থিত থাকে। অসম্পূর্ণ পুষ্প হচ্ছে যে কুমড়া। সমাঙ্গ পুষ্প হচ্ছে যে জবা। ঠিক আছে? এগুলো একটু উদাহরণগুলো পড়বা।
আর অসমাঙ্গ পুষ্প ইরেগুলার ফ্লাওয়ার, মানে একটা যে পুষ্পের 4টি স্তবকের অংশগুলো পরস্পর বিষম আকার এবং আকৃতি বিশিষ্ট তাকে বলবো অসমাঙ্গ পুষ্প, যেমন মটরশুঁটি বহু প্রতিসম পুষ্প। এক্ষেত্রে যে পুষ্প খাড়াভাবে কেন্দ্র বরাবর কাটলে একবারের অধিক সমান দুইটি অংশে বিভক্ত করা হয় তাকে আমরা বহু প্রতিসম বলবো। সরিষা জবা, যেমন জবা ফুলকে এরকম কাটলে অনেকগুলো ভাগে ভাগ করতে পারো না মাঝখান বরাবরে, এটা হচ্ছে বহু প্রতিসম। এক প্রতিসম হচ্ছে শিম অপরাজিতা, অপ্রতিসম হচ্ছে কলাবতী, এটা পরীক্ষা আসে অপ্রতিসম পুষ্প উদাহরণটা, হ্যাঁ জাস্ট উদাহরণ পড়বে, এখানে আর কিছু লাগবে না। অপ্রতিসম পুষ্প উদাহরণ হচ্ছে কলাবতী ফুল, সবিন্ধক অবিন্ধক, এগুলো তো লাগবে না। আরটা হচ্ছে গর্ভপাত পুষ্প বা হাইপোকনিয়াস। এক্ষেত্রে মনে রাখবা গর্ভপাত মানে হলো অধিগর্ভ গর্ভাশয় বোঝাচ্ছে। অধিগর্ভ মানে আমরা একটু আগে পড়ে আসলাম না, গর্ভাশয় সবার উপরে থাকবে, এই যে দেখো গর্ভাশয় সবার উপরে মানে সর্বোচ্চ স্থানে, আর বাকিগুলো থাকবে সবার নিচে, যে অন্য 3টে স্তবক থাকে গর্ভাশয়ের নিচে। এই সিচুয়েশানটা হলো গর্ভপাত পুষ্প। হ্যাঁ, তাহলে কি মনে রাখতে বললাম এখান থেকে, গর্ভপাত পুষ্প মানে হলো অধিগর্ভ গর্ভাশয় বোঝাচ্ছে। অধিগর্ভ গর্ভাশয় মানে কি, গর্ভাশয় থাকবে সবার উপরে আর বাকি সবাই থাকবে গর্ভাশয়ের নিচে, বুঝতে পারছো? উদাহরণ পড়বা সবচেয়ে বেশি সরিষা জবাদান, সরিষা জবাদান গর্ভপাত পুষ্পের উদাহরণ। গর্ভকটি মানে হলো টিকুলটা, এটা হচ্ছে অধুগর্ভ গর্ভাশয়। গর্ভকটি মানে কি, অধুগর্ভ গর্ভাশয় বোঝাচ্ছে। গর্ভকটি গর্ভকটি, গর্ভকটি মানে হলো এই ক্ষেত্রে এটা আচ্ছা গর্ভশীর্ষটা পড়ো। গর্ভশীর্ষ মানে হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়, অধুগর্ভ গর্ভাশয় বোঝাচ্ছে। অধুগর্ভ মানে কি বললাম, গর্ভাশয়টা সবার নিচে থাকবে। এই ক্ষেত্রে যে দেখো 3টা স্তবকের গর্ভাশয়ের সবার উপরে থাকবে, তার মানে গর্ভাশয় থাকবে সবার নিচে, বুঝতে পারছো? এই যে গর্ভাশয় পাদদেশে, পাদদেশ মানে নিচে, তাহলে গর্ভাশয় থাকবে সবার নিচে, আর অন্যান্য স্তবক থাকবে গর্ভাশয়ের উপরে। এই যে 3টা স্তবক গর্ভাশয়ের উপরে থাকবে, বুঝছো কি না? তাহলে গর্ভশীর্ষ মানে হলো অধুগর্ভ গর্ভাশয়, অধুগর্ভ গর্ভাশয় মানে হলো গর্ভাশয় সবার নিচে থাকবে, অন্যান্য স্তবক সবাই গর্ভাশয়ের উপরে থাকবে। উদাহরণ পড়বা কুমড়া, পেয়ারা। আর গর্ভকটির উদাহরণটা মনে রাখবে, জাস্ট এটা হচ্ছে অর্ধ অধিগর্ভাশয়। অর্ধ অধিগর্ভ মানে অধিগর্ভ গর্ভাশয় পুরো না, অর্ধেক মতো হবে মনে হবে আর কি, শিম এবং গোলাপ ফুল উদাহরণ। ঠিক আছে, আমরা আজকে এতটুকু রাখলাম। এখানে অনেক উদাহরণ, এখানে অনেক পড়া, মূলত এখান থেকে মূলত অনেক এমসিকিউ সম্ভব। সো ভালো মতো করে পড়বা। এই অংশটা আমাদের সিকিউটার জন্য গুরুত্বপূর্ণ। এই যে এই অংশটা এস্টিমেশনগুলো অতটা না, মোটামুটি বলতে পারো, মূলত এমসিকিউতে আসে। বৈজ্ঞানিক নামগুলা এবং প্রতিটা ইনফো খুব ভালো মতো করে মুখস্থ করতে হবে। এগুলো একবার পড়লে কখনোই হবে না, কয়েকবার করে পড়তে হবে, রিভিশন দিতে হবে বারবার, বুঝতে পারছো?